আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর। ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করা একজন এমবিবিএস ডক্টর এবং তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ রসায়ন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যার নাম হচ্ছে এনজাইম। এই এনজাইমের বাংলা নাম হচ্ছে উৎসেচক। ঠিক আছে, সো আমরা পড়াশোনা শুরু করে দেই। আমার নাম ডক্টর সাবরিনা মনসুর। ঠিক আছে, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা নর্মালি পড়ব এনজাইম বা উৎসেচক সম্পর্কে। ঠিক আছে, এবং এই উৎসেচক পোর্শন থেকে একটা টপিক তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে উৎসেচকের ক্রিয়া প্রকৃতি বা কাজের কৌশল। সো আমাদের সবার আগে জানতে হবে উৎসেচক কি, এর কি কি বৈশিষ্ট্য আছে, এর নাম কিভাবে আসছে এবং সে কিভাবে কাজ করে। সো চলো আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। সো আজকের পড়া আমাদের কি এনজাইম বা উৎসেচক। খেয়াল করে দেখো, আমরা যখন বায়োলজি পড়ি তোমাদেরকে আমরা বাংলা নামটাও পড়াই, ইংরেজি নামটাও পড়াই, কারণ কখনো কখনো টিচাররা তোমাদের পরীক্ষা করতে দেখা যায় এনজাইম ইউজ করলো বা শুধু উৎসেচক ইউজ করলো। সো কেউ যদি শুধু এনজাইম দিয়ে পড়ো সে উৎসেচক আসলে পারবা না, কেউ উৎসেচক পড়লে সে এনজাইম শুনলে কনফিউজড হয়ে যাবা। সো আমরা বায়োলজিতে যেই নামগুলা পড়বো বাংলা ইংরেজি দুইটা নামই পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন তোমাদেরকে এনজাইমের ডেফিনেশন কি, এটা তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। এটা তোমার কতে আসতে পারে, এটা তোমার খতে আসতে পারে। সো ক এবং খ এর জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এনজাইম বা উৎসেচক কি। সো প্রথম কথাই বললো যে আমরা এই কোষ রসায়ন চ্যাপ্টারে 3 ধরনের পদার্থ সম্পর্কে পড়েছি: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তাই না? সো এই প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে এইটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে, এরপর এটা কতটুকু থাকে, এটাকে অনেক বেশি পরিমাণ থাকে না অল্প পরিমাণ থাকে? সো এটা তোমার খুবই অল্প পরিমাণে থাকে। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে যে এনজাইম নিয়ে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এই টাইপের এমসিকিউ তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে। সো আমরা এখানে বেসিক পোর্শনটা চিন্তা করব। তাহলে সে কি পরিমাণ থাকে? অতি অল্প মাত্রায় থাকে, মানে তার কাজ করার জন্য অল্প একটুই যথেষ্ট, তাকে বেশি পরিমাণ থাকতে হয় না। এরপর সে কি করে, সে থাকলে কি হয়? আমাদের শরীরের ভেতর অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হয়। সো দেখা যায় ক্রিয়া বিক্রিয়াগুলো হবে 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 করে 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 হচ্ছে না। সে কি করে? সে অল্প পরিমাণ থেকে সে কি করে? বিভিন্ন বিক্রিয়ায় সে অংশ নেয় মানে সে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে না, সে জাস্ট উপস্থিত থাকে। উপস্থিত থেকে সে কি করে? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত মানে কি? ত্বরান্বিত মানে হচ্ছে বিক্রিয়ার হারটাকে সে তাড়াতাড়ি করাই দেয় বা বিক্রিয়ার হারকে সে বাড়ায় দেয়। এবং সে কি থাকে? সে কিন্তু অপরিবর্তিত থাকে। তার মানে ধরো দুইটা ফ্রেন্ড ঝগড়া করবে, কিন্তু ওদের মধ্যে এখনো সেই মারামারি বা ঝগড়া হয় না। সে কি করলো? সে গিয়ে একটা এমন কথা বলে আসলো যে কথা শুনে সেই দুইটা ফ্রেন্ড সাথে সাথে মারামারি শুরু করলো, বাট সে একদিক থেকে সরে গেল। সো এটা খারাপ এক্সাম্পল দিলাম। সো বিষয়টা এরকম যে সেলের ভেতরে বা শরীরের ভিতরে যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয় সেগুলা করতে ধরো অনেক সময় লাগে, অনেক স্লোলি হয়। সে গিয়ে বিক্রিয়ার হার বাড়ায় দেয়, বাট সে নিজে কি করে? অপরিবর্তিত থাকে এবং অপরিবর্তিত থেকে সে এক ফাঁকে সরে যায়। ঠিক আছে, এবং এই এনজাইমকে বলা হয় জীবনতন্ত্রের গতিময় প্রাণ রাসায়নিক অবস্থা এই এনজাইম কর্তৃক নিয়ন্ত্রিত। তার মানে যেটা বললাম, আমাদের শরীরের ভিতর বা লিভিং সিস্টেমের ভিতরে যতগুলা ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, যে প্রাণ রাসায়নিক অবস্থা, এটার গতিময়টা বা এইটার হার কার উপর নির্ভর করে? এনজাইমের উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ, সে অতি অল্প মাত্রায় থাকে, সে বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, বাট সে উপস্থিত থেকে বিক্রিয়ার ত্বরান্বিত করে বা হার বাড়িয়ে দেয় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিতভাবে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা জানিয়ে দিতে পারো। আচ্ছা, সো আমাদের এনজাইম সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। এখন দেখো কিভাবে আসছে, কারণ পৃথিবীটা কখনোই এমন ছিল না। অনেক বিজ্ঞানী অনেক পরিশ্রম করে 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 এই পর্যায়ে নিয়ে আসছে। তাহলে একজন বিজ্ঞানী, তার নাম
কোন? তিনি 1878 সালে, সাল কখনোই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এই এনজাইম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, এবং সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম হচ্ছে জাইমেজ। ঠিক আছে, তাহলে ইস্ট কোষে হচ্ছে জাইমেজ আবিষ্কৃত হয় 1897 সালে, এবং সামনার নামের একজন বিজ্ঞানী ইউরিয়েজ নামক এনজাইমটি পৃথক করেন এবং বলেন, মানে তখন তিনি ওই ইউরিয়েজ নামক এনজাইমটা বের করে সে কি দিয়ে তৈরি ওইটা ব্যাখ্যা করছিলেন, এবং তিনি বললেন যে এনজাইমস আর প্রোটিন। এবং হচ্ছে এডওয়ার্ড বুচনার চিনির ফার্মেন্টেশন তো আমরা জানি যে অবাধ শ্বসনটা আমরা বাইরে করি, সেলের বাইরে করি, সেটাকে আমরা ফার্মেন্টেশন বলি। তখন হচ্ছে ফার্মেন্টেশনের জন্য যে পদার্থ দায়ী তাকে সে এনজাইম হিসেবে শনাক্ত করেন। তাহলে এইগুলা হচ্ছে আমাদের কিসের জন্য লাগবে? এগুলা হচ্ছে আমার এমসিকিউ হিসেবে লাগবে, যে এনজাইম শব্দটি কে ব্যবহার করেন, সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম কোনটি, এরপর এনজাইমস আর প্রোটিন কোন বিজ্ঞানী বলেছেন, আর এখানে হচ্ছে বুচনার কাকে এনজাইম হিসেবে শনাক্ত করেন। তাহলে এই ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো জানতে হবে, কে শনাক্ত করেছে, কে নামকরণ করেছে, কে আবিষ্কার করেছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে এমসিকিউ লাগবে, সিকিউতে এখান থেকে কিছু আসবে না, মানে এই স্লাইড থেকে। ঠিক আছে, ক্লিয়ার কি না আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, এরপর দেখো এনজাইমের ভৌত বৈশিষ্ট্য বা এনজাইমের ধর্ম। এই ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স কখনো কখনো তোমার খতে আসতে পারে, কখনো কখনো তোমার গতে আসতে পারে, আবার এমসিকিউ এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথম কথা বললো এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। আমরা অলরেডি বলেছি 3 ধরনের প্রধান পদার্থ থাকে, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। এর মধ্যে এনজাইম হচ্ছে তোমার প্রোটিন জাতীয় পদার্থ। এরপর হচ্ছে দেখো, জীবকোষে এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। তোমরা যখন কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রির ওখানে দেখবা যে দ্রবণে দ্রাবকের আকৃতির উপর ডিপেন্ড করে তোমরা দ্রবণকে কয়েকটা ভাগে ভাগ করতে পারো, যেমন হচ্ছে কলয়েড, এরপরে হচ্ছে ক্রিস্টালয়েড। ঠিক আছে, কলয়েড, ক্রিস্টালয়েড। সো কলয়েড আর ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য, কলয়েডের দানাগুলার সাইজ বড় বড়, ক্রিস্টালয়েডের দানাগুলার সাইজ ছোট ছোট। সো আমি যখন কাউকে কলয়েড আর ক্রিস্টালয়েড বলতে বুঝাই, সো আমি এখানে একটা ড্রিঙ্কোর এক্সাম্পল দিই। তোমরা সবাই ড্রিঙ্কো ফ্রুট ড্রিঙ্কসটা খেয়েছো, যেখানে একটা দানা দানা ভাইব পাওয়া যায়। সো আমি যখন কাউকে কলয়েড বুঝাই, এইটা এক্সাম্পল দিই। ঠিক আছে, এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। সো পিএইচ কি? আমরা সবাই জানি পিএইচ হচ্ছে কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, সেইটার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি, তাই না? এবং পিএইচ এর মান যখন 7-এর কম হয় সেটাকে আমরা বলি অ্যাসিডিক পরিবেশ, যখন 7-এর বেশি হয় তখন সেটাকে বলি আমরা ক্ষারীয় পরিবেশ। এখন প্রত্যেকটা এনজাইমের কিন্তু একটা পছন্দের পিএইচ আছে বা একটা পিএইচ রেঞ্জ আছে, যেই পিএইচে সে ভালো কাজ করে। একটা পারফেক্ট এক্সাম্পল পাবা তুমি হচ্ছে পরিপাকের ক্ষেত্রে। আমরা জানি যে কিছু পরিপাকের যে এনজাইমগুলো পাকস্থলীতে থাকে তারা হচ্ছে অ্যাসিডিক পরিবেশে কাজ করে, আবার পরিপাকের যে এনজাইমগুলো ক্ষুদ্রান্তে থাকে সেগুলো তোমার ক্ষারীয় পরিবেশে কাজ করে। তার মানে প্রত্যেকটা এনজাইম কোন পরিবেশে কাজ করবে, কোন পিএইচে কাজ করবে সেটা নির্ধারিত, এবং ম্যাক্সিমাম সব থেকে ভালো কাজ হয় হচ্ছে এই 6 থেকে 9 পিএইচ এর ঘরে। ঠিক আছে, তার মানে সে কে কোন পিএইচে কাজ করবে এটা ডিপেন্ড করে। এরপর হচ্ছে এরা তাপপ্রবণ মানে হচ্ছে তাপের সাথে তাদের সম্পর্ক আছে, মানে কখন সে ভালো কাজ করবে, কখন সে খারাপ কাজ করবে, বা কখন সে খুব দ্রুত কাজ করবে, সেটা তাপের সাথে রিলেটেড। যেমন এখানে বললো সাধারণত তো 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে তারা অধিক ক্রিয়াশীল হয়। এবং কখনো কখনো, এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে কি আপু যদি এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো কাজ করে তাহলে কি আমি আরো তাপ বাড়াইলে আরো বেশি কাজ করবে? অ্যান্সার হচ্ছে না। প্রত্যেকটা এনজাইমের বা প্রত্যেকটা ক্ষেত্রে সবার একটা অপটিমাম রেঞ্জ থাকে। অপটিমাম রেঞ্জ মানে ওই রেঞ্জে সে সব থেকে ভালো কাজ করবে। যেমন এখানে হচ্ছে তোমার কত, 35 থেকে 40, তাহলে 35-এর কমে নামলেও সে খারাপ কাজ করবে, 40-এর বেশি হইলেও সে খারাপ কাজ করবে, এবং এই লেভেলে সে হচ্ছে তার বেস্ট আউটপুট দিবে।
ঠিক আছে। এবং আরেকটা কথা বলা হয়েছে যে কখনো কখনো, মানে তাহলে কোনটা ভালো, বেশি তাপ ভালো না কম তাপ ভালো? অ্যান্সার হচ্ছে বেশি তাপ খারাপ, কারণ অধিক তাপ দিলে এনজাইম হচ্ছে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে আর কাজ করতে পারে না। তাইলে আমরা কি কি জানলাম? যে এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি বা প্রোটিন ধর্মী। 2 নাম্বার জিনিস হচ্ছে তার দ্রবণের সাইজগুলা বড় বড় হয়, যেটাকে আমরা কলয়েড ধর্মী বলি। 3 নাম্বার জিনিস হচ্ছে তার পিএইচ রেঞ্জটা নির্ধারিত, সে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পিএইচে কাজ করে, ম্যাক্সিমাম এনজাইম কাজ করে 6 থেকে 9 এর মাঝে। এনজাইম হচ্ছে তাপপ্রবণ, তাপ সেন্সিটিভ, মানে সে কোন তাপমাত্রায় কাজ করবে সেটা নির্ধারিত। সে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই হচ্ছে সব থেকে ভালো কাজ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই 4টা পয়েন্ট ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। ঠিক আছে, এই 4টা পয়েন্ট ক্লিয়ার কিনা আপুকে একটু জানাই দাও। আচ্ছা, এখন যেটা বললাম যে আমরা একদম ডেফিনেশনের সময় পড়েছিলাম যে এনজাইম হচ্ছে খুব অল্প পরিমাণ থাকে এবং বিক্রিয়ার হারকে সে কি করে? ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়। এরপর হচ্ছে খেয়াল করে দেখো আরেকটা কথা, যে এনজাইম কেবল বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। আমরা হচ্ছে 9-10-এ থাকতে, ইভেন আমরা হচ্ছে আমাদের ইন্টার লেভেলেও কিন্তু একটা বিজ্ঞানের নীতি পড়ি, তাই না? সেটাকে বলা হয় লা শাতেলিয়ার নীতি, তাই না? লা শাতেলিয়ার নীতিটা কার কার মনে আছে দেখি বলো তো, বা লিখে ফেলো তো। লা শাতেলিয়ার নীতিতে কি ছিল? যে সাম্যাবস্থার যদি কোনো একটা নিয়ামক পরিবর্তন হয়, এমন ভাবে গতি পরিবর্তন হয়, কি কি ছিল যে সেটা সাম্যাবস্থার ওই পরিবর্তনটাকে মানে নিউট্রালাইজ করে ফেলে, তাই না? তার মানে সাম্যাবস্থার মতোই থাকবে, সে তার গতি যাই বাড়াক না কেন সাম্যাবস্থার উপর সে হাত দিবে না, সাম্যাবস্থার মতোই থাকবে। ঠিক আছে। এরপর হচ্ছে যেটা বললাম যে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে হচ্ছে যে এনজাইম যার উপর কাজ করে সে শুধু তার উপরই কাজ করবে, বা যেই ধরনের কাজ করে সে শুধু সেই কাজই করবে। যেমন ধরো একটা এনজাইম ডাক্তারি করে, সে শুধু ডাক্তারিই করবে, সে এসে আবার পড়াইতে বসবে না আমার মতো। আবার ধরো কেউ হচ্ছে টিচার, সে শুধু টিচিং করবে। বিষয়টা এরকম যে প্রত্যেকটা এনজাইমের কাজ সুনির্দিষ্ট এবং সে শুধু সেই নির্দিষ্ট কাজটাই করে। ঠিক আছে, তাহলে কার্যকারিতা সুনির্দিষ্ট, নির্দিষ্ট বিক্রিয়া নির্দিষ্ট গ্রুপে প্রভাবিত করে, অন্য বিক্রিয়াকে করে না। ক্লিয়ার কিনা বলো তো? তাইলে এখানে আমরা জানলাম সে অল্প পরিমাণে থাকে, সে সাম্যাবস্থার উপর কোনো হাত দেয় না এবং প্রত্যেকের কাজকর্ম সুনির্দিষ্ট। এরপর আরেকটা কথা বলা হলো এনজাইম হচ্ছে জীবিত কোষে উৎপন্ন হয় এবং তার কাজকর্মের জন্য পানির দরকার হয়। ঠিক আছে। এরপর দেখো প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, ম্যাক্সিমাম প্রোটিন পানিতে দ্রবণীয়, তাহলে ম্যাক্সিমাম এনজাইম পানিতে দ্রবণীয় হবে। এবং যেটা বললাম প্রখর আলো, যে আলোতে হচ্ছে তোমার ইউভি রে বা আলট্রাভায়োলেট রে থাকে, সেই আলো হচ্ছে এনজাইমকে নষ্ট করে দেয়। এখন আমরা এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পড়ব। সো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে কি প্রথম জিনিসটাই হলো এনজাইম হচ্ছে কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এবং প্রোটিন যেহেতু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সো এনজাইমকে ভাঙলেও তুমি অ্যামাইনো অ্যাসিডই পাবা। তার মানে অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে এনজাইমের মূল উপাদান। এরপর হচ্ছে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা এনজাইমের মধ্যে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, কোন অ্যামাইনো অ্যাসিডের পর কোন অ্যামাইনো অ্যাসিড, মানে সেই যে ক্রম, তার মানে অ্যাসিডের সংখ্যা এবং অনুক্রম, যে কয়টা অ্যামাইনো অ্যাসিড এবং কোনটার পর কোনটা, প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটা এনজাইমের জন্য ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে। এবং আরেকটা কথা বলা হলো এনজাইম কিন্তু অম্লীয় এবং ক্ষারীয় প্রত্যেকটা পরিবেশেই কাজ করতে পারে। আমরা এটা একদম পরিপাকেই দেখেছি যে কিছু কিছু এনজাইম তোমার পাকস্থলীর গুলা অম্লীয় পরিবেশে কাজ করে, ক্ষুদ্রান্তের গুলা ক্ষারীয় পরিবেশে কাজ করে। এবং এখানে কিছু হেল্পার থাকে, এনজাইমের কিছু হেল্পার থাকে, ওদেরকে আমরা কোএনজাইম, কোফ্যাক্টর ইত্যাদি নামে ডাকতে পারি। এগুলো সম্পর্কে আমরা একটু পর পড়বো। তাহলে হচ্ছে মানে বিভিন্ন ধরনের হেল্পার এনজাইমের কাজ আরো বেশি বাড়াই দেয়। ঠিক আছে। তাইলে চলো আমরা এখন হচ্ছে দেখি এনজাইম রাসায়নিক বৈশিষ্ট্য কি কি। প্রথমটা পেয়ে গেছে, সে প্রোটিন দিয়ে তৈরি, সে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং তার প্রত্যেকটার মধ্যে তোমার অ্যামাইনো অ্যাসিড সংখ্যা এবং তার যে অনুক্রম সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আচ্ছা, এখন এখানে বললো যে সে পানিতে, গ্লিসারলে, লৌহ অ্যালকোহলে সে দ্রবণীয়। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার তোমাদের পরীক্ষায় আসে যে সকল এনজাইম প্রোটিন, বাট সকল প্রোটিন এনজাইম নয়।
কারণ এটা আমরা যখন প্রোটিন পড়েছি তখন দেখেছিলাম যে এখানে তো পড়লাম যে সকল এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, বাট প্রোটিনের মধ্যে কিছু জিনিস তোমার এনজাইম হয়, কিছু তোমার হরমোন হয়, কিছু তোমার অ্যান্টিবডি হয়, কিছু তোমার গাঠনিক প্রোটিন হয়, তাই না? তার মানে সকল প্রোটিন এনজাইম নয়, বাট সকল এনজাইমই প্রোটিন। এরপরে এখানে একটা জিনিস বললো যে অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড, এইগুলা দ্বারা এনজাইমকে তুমি অধক্ষিপ্ত করতে পারবে। মানে ধরো এটা তোমার একটা এনজাইমের দ্রবণ, সেখানে তুমি এদেরকে মিশাইলে এনজাইম হচ্ছে এরকম অধক্ষিপ্ত হবে। এরপরে হচ্ছে উচ্চ চাপ, অতিবেগুনি রশ্মি, এইগুলা হচ্ছে এনজাইমের কাজকর্ম নষ্ট করে দেয়। সো আমরা এগুলা থেকে এনজাইমকে দূরে রাখবো। ঠিক আছে, রাসায়নিক মানে রাসায়নিক যে ধর্ম, এখান থেকে তোমার সর্বোচ্চ এমসিকিউ আসতে পারে, এর বেশি কিছু আসবে না। সো সবার বিষয়টা ক্লিয়ার কিনা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এখন আমরা সিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, মানে এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা এনজাইমের নামকরণ, যে এই যে এতগুলো এনজাইম আসছে, প্রত্যেকটা এনজাইমের নাম কিভাবে রাখা হয়। তাহলে এনজাইমের নামকরণ মেইনলি আমরা তিনটা ওয়েতে করি। ঠিক আছে, তিনটা ওয়েতে আমরা এনজাইমের নামকরণ করি। প্রথমটাকে বলা হয় সাবস্ট্রেটের ধরন অনুযায়ী, 2 নাম্বারটাকে বলা হয় বিক্রিয়ার ধরন অনুযায়ী, এবং 3 নাম্বারটাকে বলা হয় হচ্ছে মিক্সড মেথড, মানে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুযায়ী। তো এখন তোমাদের মাথায় প্রথম প্রশ্ন আসছে, আমি শিওর যে আপু সাবস্ট্রেট কাকে বলে, তাই না? তাইলে বিষয়টা হচ্ছে, ধরো একটা রিঅ্যাকশনে যে 2 জন বিক্রিয়ক থাকে বা যার উপর এনজাইম কাজ করে তাকে আমরা সাবস্ট্রেট বলি। আরো সহজভাবে, তোমার 2টা ফ্রেন্ড এ আর বি মারামারি করছে, ঝগড়া করছে, তুমি সি গিয়ে এখানে হচ্ছে ওদের মধ্যে প্যাচ লাগায় মারামারিটা বাড়াই দিলা, তাহলে এ আর বি হচ্ছে তোমার সাবস্ট্রেট, তাদের উপর তুমি কাজ করলা, তাহলে ওই এ এবং বি এর নাম অনুযায়ী তোমার নাম হবে। তাহলে দেখো সাবস্ট্রেট কাকে বলে, যে এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলা হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবস্ট্রেটের নামের শেষে তুমি যদি এজ লাগাও, এনজাইমের নাম পেয়ে যাবা। এক্সাম্পল দেই, যেমন ধরো সুক্রোজ, আমরা জানি সুক্রোজ কি, সুক্রোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, তাহলে এই কার্বোহাইড্রেটকে যে এনজাইম ভাঙে তার নাম এর সাথে এজ হবে, তাহলে সে হয়ে যাবে সুক্রেজ। ইউরিয়া, ইউরিয়াকে যে ভাঙে বা ইউরিয়ার উপর যে কাজ করে তার নাম ইউরিয়েজ। আর্জিনিন একটা অ্যামাইনো অ্যাসিড, এটার উপর যে কাজ করে তার নাম আর্জিনেজ। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, তার উপর যে কাজ করে টাইরোসিনেজ। লিপিড, আমরা সবাই লাইপেজ, লাইপেজ কোত্থেকে আসছে নাম, এই যে লিপিডের সাথে এজ যুক্ত হয়ে লাইপেজ, প্রোটিনের সাথে এজ যুক্ত হয়ে প্রোটিয়েজ, তাই না? তার মানে এখানে খেয়াল করো, তুমি কার উপর কাজ করছো, সে হচ্ছে তোমার সাবস্ট্রেট, এবং সেই সাবস্ট্রেটের নামের শেষে এজ লাগায়ে, লেজ লাগায়ে তুমি হচ্ছে নামকরণ করতে পারো এনজাইমের। এটা অনেক ইজি, এটা অনেক ইজি না বলো তো? আচ্ছা, এরপর দেখো বিক্রিয়ার ধরন অনুযায়ী, বিক্রিয়ার ধরন অনুযায়ী মানে হচ্ছে এনজাইম যে আমরা বাচ্চাকালে পড়তাম না যে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, তাই না, যে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, বিয়োজন, অ্যাডিশন, তাই না, অনেক কিছু বিক্রিয়ার ধরন পড়তাম। সো সে কোন ধরনের কাজ করছে, কোন ধরনের বিক্রিয়া করছে, সেইটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা এনজাইমের নামকরণ করতে পারি। যেমন ধরো হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস মানে কি, আমরা জানি যে পানি দিয়ে যখন কোনোটাকে ভাঙি তখন সেটাকে আমরা হাইড্রোলাইসিস বলি, তাহলে এজ যুক্ত করে নাম হয়ে গেছে এনজাইমের হাইড্রোলেজ। এরপর অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ, তাই না? সো যারা হচ্ছে জারণ বিজারণ করে সে সকল এনজাইমের নাম হচ্ছে অক্সিডেজ এবং রিডাকটেজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বিক্রিয়ার নাম অনুযায়ী, মানে সে কোন ধরনের বিক্রিয়া করছে তার উপরে এনজাইমের নাম। আচ্ছা, এরপর হচ্ছে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য। তার মানে খেয়াল করে দেখো, কিছু কিছু এনজাইম আছে যে এনজাইম সে কার উপর কাজ করছে সেটা দিয়েও তার নামকরণ হয়, প্লাস সে কোন ধরনের বিক্রিয়া করে সেটা দিয়েও তার নামকরণ করা হয়। তাহলে হচ্ছে এখানে সাবস্ট্রেটের সাথে এনজাইমের নাম যোগ করে হচ্ছে এটা করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার সাবস্ট্রেট ছিল একটা হেক্সোজ আর এনজাইম ছিল কাইনেজ, তো এর নতুন নাম হচ্ছে হেক্সোকাইনেজ। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এইরকম। সো এই হেক্সোকাইনেজ কোন এনজাইমে কোন জায়গায় কাজ করে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করার সময় হচ্ছে এনজাইম কাজ করে। তাহলে এটা হচ্ছে তোমার কোন মেথড? মিক্সড মেথড। কোন মেথড? মিক্সড মেথড। আচ্ছা,
তাইলে এইটুকু বিষয় সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। এইটুকু বিষয় সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এখন হচ্ছে আমরা কয়েকটা ওয়ার্ড পড়বো। প্রস্থেটিক গ্রুপ কাকে বলে, কোফ্যাক্টর কাকে বলে, কোএনজাইম কাকে বলে। আমরা একটু আগেই বলেছিলাম যে সকল এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, বাট কখনো কখনো এখানে তোমার অন্যান্য পদার্থও থাকতে পারে। সো যেই সকল এনজাইমের মধ্যে শুধুমাত্র প্রোটিনই আছে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই আছে, অন্য কেউ নাই, মানে একদম সিম্পল, তার মধ্যে আর কারো কিছুর অস্তিত্ব নাই, অনলি সে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাকে আমরা বলি যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি তার নাম হচ্ছে সরল এনজাইম। ঠিক আছে। আর কখনো কখনো একটা এনজাইমে প্রোটিনের সাথে একটা নন প্রোটিন অংশ বা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, ঠিক আছে, তখন সেই এনজাইমগুলোর নাম হয়ে যায় কনজুগেটেড প্রোটিন। মানে কনজুগেটেড প্রোটিন আসলে একটা এনজাইমের নাম, যে এনজাইমে তোমার প্রোটিন এবং নন প্রোটিন দুইটা পোর্শনই থাকে। তাহলে যখন একটা এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি তার নাম সরল এনজাইম, যখন একটা এনজাইমে প্রোটিন এবং নন প্রোটিন দুইটা অংশ থাকে তখন সেটার নাম কনজুগেটেড প্রোটিন। ক্লিয়ার? তাইলে এখন খেয়াল করো, একটা কনজুগেটেড প্রোটিন বা এই এনজাইমে একটা তোমার কি অংশ থাকে, একটা তোমার প্রোটিন অংশ থাকে, একটা তোমার নন প্রোটিন অংশ থাকে। তাইলে খেয়াল করো, একটা কনজুগেটেড প্রোটিন বা এনজাইমের যে প্রোটিন অংশ তাকে বলা হবে অ্যাপো এনজাইম, আর যেটা তোমার নন প্রোটিন অংশ সেটাকে বলা হবে প্রোস্থেটিক গ্রুপ। তাহলে খেয়াল করো, আমরা এখানে প্রথমে জানলাম যে এনজাইমে শুধু প্রোটিন থাকে সেটা সরল এনজাইম, আর যেখানে প্রোটিনের সাথে নন প্রোটিন অংশ থাকে সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনে তোমার একটা প্রোটিন অংশ একটা নন প্রোটিন অংশ থাকে, প্রোটিন অংশের নাম হচ্ছে অ্যাপো এনজাইম আর নন প্রোটিন অংশের নাম হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। ঠিক আছে। তাহলে আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি যে কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন বা অপ্রোটিন অংশকে আমরা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ বলি। আচ্ছা, এখন এই প্রোস্থেটিক গ্রুপটা কি হইতে পারে? প্রোস্থেটিক গ্রুপটা হচ্ছে যে কোনো কিছুই হইতে পারে। সে যদি কোনো একটা ধাতু হয় বা আয়ন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কোফ্যাক্টর। আগে এদেরকে বলতাম অ্যাক্টিভেটর। তাহলে দেখো কোফ্যাক্টর কাকে বলি? যখন একটা কনজুগেটেড প্রোটিন, অর্থাৎ যে এনজাইমের মধ্যে প্রোটিন নন প্রোটিন দুইটা অংশই আছে, তার প্রোটিন অংশ নন প্রোটিন অংশটা একটা আয়ন মেটাল হবে বা ধাতু হবে, তখন সেটাকে আমরা কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর বলবো। কে কে এখানে কোফ্যাক্টর হিসেবে থাকতে পারে? আয়রন থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে। ঠিক আছে, এই আয়নগুলা থাকতে পারে। আচ্ছা, আবার কখনো কখনো এনজাইমের যে প্রোস্থেটিক গ্রুপ সে যদি কোনো ধাতু না হয়ে কোনো জৈব রাসায়নিক পদার্থ বা অর্গানিক কম্পাউন্ড হয়, যে আমরা শ্বসনের গ্লাইকোলাইসিসে পড়েছি এফএডি, এনএডি, এটিপি, সবাই কিন্তু আমাদের পরিচিত, এরা যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কোএনজাইম। তাহলে একটু আগে আমরা বলেছিলাম না যে এনজাইমের কার্যকারিতা কোএনজাইম কোফ্যাক্টর দ্বারা হচ্ছে ত্বরান্বিত হয়। তাহলে এই যে ধাতুগুলা, এই যে জৈব রাসায়নিক পদার্থগুলা, এগুলা এনজাইমের কাজকে আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আরেকটা কথা বলা হয় যে এইখানে এই যে কোফ্যাক্টর কোএনজাইম এরা তোমার কি করে? এরা তোমার হচ্ছে কখনো কখনো এনজাইম যখন বিক্রিয়া করে, বিক্রিয়ার সময় মানে ওই বিক্রিয়ায় দেখা যায় কেউ একটা এক্সট্রা থেকে যায়। ঠিক আছে, যখন কেউ এক্সট্রা থেকে যায়, সেই মানে কেউ বের হয়ে যায়, তাকে সে গ্রহিতা হিসেবে মানে তার একসেপ্টর হিসেবে কাজ করে। আবার কখনো কখনো দেখা যায় তোমার রিঅ্যাকশনের মধ্যে কারো অভাব পড়েছে, কাউকে তখন দান করতে হবে, তখন সে এসে কি করে? সে ডোনার বা দাতা হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং যে সকল এনজাইম এরকম কোএনজাইমের সাথে যুক্ত, তাদের থেকে যদি তুমি কোএনজাইমকে আলাদা করে ফেলো, সে তার কাজের ক্ষমতা হারাই ফেলবে। বিষয়টা এরকম যে তুমি সারা জীবন হচ্ছে তোমার মায়ের হেল্প নিয়ে কাজ করেছো, তোমার ফ্রেন্ডের হেল্প নিয়ে কাজ করেছো, হঠাৎ করে তোমার মা বা ফ্রেন্ড যদি তোমার কাছ থেকে সেপারেশন হয়ে যায়, তুমি তখন প্রপারলি আগের মতো ভালো করে কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। সো বিষয়টা হচ্ছে ওই রকম। ক্লিয়ার? আচ্ছা,
এখন এখানে কয়েকটা কোএনজাইমের নামের ফুল ফর্ম দেওয়া হয়েছে এবং সে কোন বিক্রিয়ায় কাজ করে। যেমন এফিডি, এফিডির ফুল ফর্ম হচ্ছে ফ্লাভিন এডিনিন ডাই নিউক্লিওটাইড। এটা হচ্ছে একটা ডিহাইড্রোজেনেস এনজাইমের সাথে কাজ করে, সে হাইড্রোজেন বিমুক্ত করে। আমরা পড়েছিলাম না এফিডি থেকে হচ্ছে এফএডিএইচ প্লাস প্লাস হয়, ঠিক আছে। তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে, এটা ছিল তোমার ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, আর এটা হচ্ছে তোমার রিডিউসড। কেন রিডিউসড? এখানে যেহেতু তোমার এইচ যুক্ত হয়েছে তাই, ঠিক আছে। তাহলে সে কি করলো, সে হচ্ছে হাইড্রোজেন বিমুক্ত করে, বিমুক্ত মানে আরেকজন থেকে সে হাইড্রোজেন আলাদা করে নিজে সে কি করলো, গ্রহণ করলো। আমরা বলেছিলাম না যে যখন কোনো কিছু বের হয়ে যায় সেটা সে গ্রহণ করে, আর যখন কোনো কিছুর অভাব থাকে সে সেটা নিজ থেকে দান করে, ঠিক আছে। এরপর দেখো এখানে আরেকটা ওয়ার্ড দিয়েছে এফএমএন। এফএমএন মানে কি? আমরা জানি ডি মানে ডাই, আর এম মানে হচ্ছে মনো, টি মানে ট্রাই, তাহলে এফএমএন মানে হচ্ছে ফ্লাভিন মনো নিউক্লিওটাইড, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে এনএডি। এটার ফুল ফর্মটা দেখো, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। সে কি করে? সেও সেম, সেও হচ্ছে ডিহাইড্রোজেনেস এনজাইমের সাথে কাজ করে হাইড্রোজেন বিমুক্ত করে গ্রহণ করে, এবং সে হয়ে যায় তখন কি, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, ঠিক আছে। এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফুল ফর্মগুলো এখানে আসে যে এনএডির ফুল ফর্ম কি, এনএডিপির ফুল ফর্ম কি, এনএডিএইচ2 ফুল ফর্ম কি, ঠিক আছে। আচ্ছা, কো এ এখানের মধ্যে যেটা বললো যে ভিটামিন বি, পাইরোফসফেট এবং অ্যাডিনিলাইনিক অ্যাসিড নিয়ে হচ্ছে কোএনজাইমে গঠিত হয়। সে কোথায় কোথায় কাজ করে? ফ্যাটি অ্যাসিডের বিপাক বা পরিপাকে, সাইট্রিক অ্যাসিড চক্র, আমরা হচ্ছে যখন শারীরতত্ত্ব পড়বো তখন দেখবো। এরপর বিভিন্ন কলিন সংশ্লেষণে হচ্ছে কাজ করে। এরপর এটিপির ফুল ফর্ম, এটিপি তো আমরা সবাই জানি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, ঠিক আছে। আচ্ছা, এরপর সে কি করে? সে তোমার মিলি শক্তি সরবরাহ করে। এইখান থেকে আমরা যেগুলো পড়লাম এখান থেকে তোমার জাস্ট ফুল ফর্মগুলো আসবে। কি আসে? ফুল ফর্ম, ফুল ফর্ম। আর সর্বোচ্চ আসতে পারে সে কি কাজ করে, যে কে তোমার ম্যাক্সিমামে তোমার কি করে, হাইড্রোজেন বিমুক্ত করে গ্রহণ করে, তাই না? হাইড্রোজেন বিমুক্ত করে সে গ্রহণ করে ফেলে। আচ্ছা, সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা এখন এনজাইম কিভাবে কাজ করে সেই কাজের কৌশলটা শিখব। সো সবাই রেডি এনজাইমের কাজের কৌশল শেখার জন্য? আচ্ছা, প্রত্যেকটা জিনিস যেটা বললাম যে মানে নির্দিষ্ট এনজাইমের কি থাকে। আচ্ছা, বিষয়টা আমি তোমাকে বলি। ধরো তোমার দুইটা ফ্রেন্ড ঝগড়া করছে, তোমাকে ওদের একটা কি দিতে হবে, একটা স্পেস দিতে হবে, যেই স্পেসে গিয়ে তুমি ওদের মধ্যে ঝগড়া লাগাবা। বা তোমার দুইটা ফ্রেন্ড হচ্ছে তাদের মধ্যে সুন্দর ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে, সো তুমি ওদের মধ্যে যদি ফ্রেন্ডশিপ করাইতে যাও, তোমার তো ওদের মধ্যে স্পেস লাগবে, স্পেস ছাড়া তো তুমি উড়ে এসে জুড়ে বসতে পারবে না। সো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা নির্দিষ্ট এনজাইমের কি দরকার, এক বা একাধিক সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট থাকে। তাহলে বিষয়টা আমি একটু বলি। ধরো এইটা একটা এনজাইম, ঠিক আছে। সো এইটা একটা স্পেস, এইটা একটা স্পেস, যে এই স্পেসে তোমার একজন যুক্ত হইতে পারে, এই স্পেসে তোমার একজন যুক্ত হইতে পারে। তাহলে যে স্পেসে সে কাউকে যুক্ত করবে, কাকে যুক্ত করবে? তার সাবস্ট্রেটকে যুক্ত করবে, সেই স্পেসটাকে বলা হয় সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। এবং জার্মান রসায়নবিদ এমিল ফিশার নামের একজন রসায়নবিদ, তিনি হচ্ছে এই বিষয়টা প্রস্তাব করেন, ঠিক আছে। এরপর পলিপেপটাইড চেন, তোমরা হচ্ছে যখন প্রোটিন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে পলিপেপটাইড তৈরি করে, এবং সেরকম পেঁচায় একটা ফোল্ডিং করে, একটা 3D স্ট্রাকচার তৈরি করে, এবং তখনই সে এই অ্যাক্টিভ সাইটটা তৈরি করে। এবং আরেকটা কথা বলা হয় যে অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের সম্পর্ক তালা চাবির মতো সুনির্দিষ্ট। বিষয়টা কেমন? তোমার রুমের তালা কি অন্য কারো চাবি দিয়ে খুলবে না, তোমার চাবি দিয়ে তোমার রুমের তালা খুলতে হবে। সো বিষয়টা হচ্ছে এরকম, কোনো এনজাইমের অ্যাক্টিভ সাইট তার সাবস্ট্রেটের সাথে ফিক্সড, মানে সে প্রত্যেকটা এনজাইমে শুধু নির্দিষ্ট সাবস্ট্রেটই বসবে, অন্য কেউ বসতে পারবে না, ঠিক আছে। তাইলে এখানে যেটা বললাম যে এনজাইম কিভাবে কাজ করে, ধরো এইটা হচ্ছে তোমার এনজাইম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ধরো এ হচ্ছে তোমার এনজাইম, ঠিক আছে। এই বি আর সি হচ্ছে তোমার কি, বি আর সি হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট,
ঠিক আছে, অ্যাক্টিভ সাইট। তাহলে এই যে বি এন্ড সি হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট। তাহলে এই যে অ্যাক্টিভ সাইটওয়ালা এনজাইম, এখানে তোমার কি হবে, ধরো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, তাহলে এখানে ধরো তোমার কি ডিআরই হচ্ছে তোমার সাবস্ট্রেট। তাহলে তোমার একটা এনজাইম যার অ্যাক্টিভ সাইট বিআরসি, সেখানে তোমার সাবস্ট্রেট ডিআরই যুক্ত হবে, তখন এই নতুন যে পদার্থটা তৈরি হবে, এই নতুন পদার্থকে বলা হবে এনজাইম সাবস্ট্রেট যৌগ। মানে এখানে তোমার এনজাইমও আছে, তোমার সাবস্ট্রেটও আছে। পরবর্তী ধাপে কি হবে, এই যে এখানে খেয়াল করো ডিআরই ছিল, ডিআরই পরিবর্তিত হয়ে নতুন একটা যৌগ তৈরি হবে। ঠিক আছে, তোমাদের ডিআরই এর শেপের কথা মনে আছে, ধরো ডিআরই ছিল কিরকম, যে এই রকম, বাট নতুন যে পদার্থটা তৈরি হবে ধরো সে তৈরি হলো হচ্ছে এরকম। তার মানে এদের মধ্যে মানে আগে যেই পদার্থ আসছিল সেই পদার্থ থাকবে না, নতুন একটা পদার্থ তৈরি হয়ে সে আলাদা হয়ে যাবে, বাট এনজাইমের কোনো পরিবর্তন হবে না। সো চিত্রটা যদি দেখো, এই হচ্ছে তোমার এনজাইম, এই দুইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে তোমার সাবস্ট্রেট এ এবং সাবস্ট্রেট বি যুক্ত হলো। খেয়াল করে দেখো অ্যাক্টিভ সাইটগুলোর সাথে কিন্তু তোমার সাবস্ট্রেটগুলার শেপ ম্যাচ করে, কারণ তোমার যদি শেপ, আমরা কিছু পাজল গেম খেলি না যে এই জায়গায় এই বসবে, অন্য কাউকে বসানো যাবে না, সো এইটার বিষয়ও সেরকম, যে প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভ সাইট প্রত্যেকটা সাবস্ট্রেটের জন্য সুনির্দিষ্ট। তাহলে দেখো এই এনজাইমের মধ্যে তোমার সাবস্ট্রেটগুলো বসবে, বসার পর একটা নতুন যৌগ তৈরি হইলো, যেই যৌগটাকে আমরা বলবো এনজাইম সাবস্ট্রেট যৌগ। এবং পরবর্তীতে দেখো এ আর বি এর শেপ ছিল একরকম, সি আর ডি এর শেপ ছিল অন্যরকম, তার মানে আলাদা হবে দুইটা ভিন্ন ধর্মী পদার্থ। ঠিক আছে, এইটা যদি তোমাদের পরীক্ষায় আসে গতে, তোমরা চিত্র মাস্ট আঁকবা, এবং চিত্র কিন্তু খুবই সহজ। তোমরা প্রথমে এরকম একটা এনজাইম সাবস্ট্রেট যৌগ দেখাবা, এরপর কমপ্লেক্সটা দেখাবা, আর সেপারেশনের সময় ভিন্ন দুইটা পদার্থ দেখাই দিবা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা একটু আগে বললাম যে প্রত্যেকটা তালা চাবির মতো নিয়ম, মানে একদম ফিক্সড। কখনো কখনো এরকম হয় না যে তোমার রুমের তালা তোমার চাবি দিয়ে খুলছে না, তখন তুমি কি করো, তেল মালিশ করো বা একটু ঘুরায় পেঁচায় চাবিটার কি করো, একটু পরিবর্তন করো, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম, যে কখনো কখনো এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট ঠিকভাবে ফিট হয় না, মানে ধরো একটু হেলদি হয়ে গেছে কেউ একজন বা সাইজে মিলছে না, তখন কি হয় জানো, যখনই সে সাবস্ট্রেটটা অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়, অ্যাডজাস্ট করে। এনজাইম কি করে, সে ভাবে যে থাক, সে যেহেতু আমার সাথে তাও আসছে, আমি আমার নিজেকে একটু অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্টমেন্টকে বলা হয় সে কি করছে, ফিট করে নিচ্ছে, বা ইনডিউসড ফিট, মানে সে আগে ফিট করতো না, বাট সে যখন তার সাথে তাও আসছে, সে তখন তার মধ্যে অ্যাডজাস্ট করে নিল। মানে বিষয়টা হচ্ছে তোমার রুমের তালাটা চাবি একটা দিয়ে খুলছে না, বাট তুমি অনেকক্ষণ ট্রাই করার পর সে খুলে গেল। ঠিক আছে, মানে সে নিজেকে ইনডিউসড করে ফিট করলো, মানে আগে ফিট ছিল না, বাট সে এখন ফিট করে দিল। সো এই ঘটনার পর তালা চাবি মতবাদটা পরিত্যাজ্য মনে করা হয়। আচ্ছা, ঠিক আছে, এরপর আবার দেখো, তুমি তোমার দুইটা ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ডশিপ করাইতে চাচ্ছ, বাট তোমার কিছু তোমার ক্লাসের আরেকজন সে চাচ্ছে না ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হোক, সো সে কি করবে, সে তোমাকে বাধা দিবে, বলবে যে না, দরকার নাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ করানোর, তাই না? সো এনজাইমের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু থাকে, যে কিছু কিছু পদার্থ যারা এনজাইমের কাজে বিঘ্ন ঘটায়, বিঘ্নকে আমরা বলি হচ্ছে ইংলিশে ইনহিবিশন, তাই না, বাধা দেওয়া। সো যারা এরকম ইনহিবিশন করে তাদেরকে আমরা বলি হচ্ছে কি, ইনহিবিশন যারা করে তাদেরকে আমরা বলি হচ্ছে ইনহিবিটর। মানে সে কি করে, সে হচ্ছে এনজাইম যেন কাজটা করতে না দেয়, সেখানে বাধা দেয়। সো সে কিভাবে করতে পারে, ধরো এনজাইমের অ্যাক্টিভ সাইট আছে, সেই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটগুলা বসবে, বাট সে সাবস্ট্রেটগুলা বসার আগে সে দৌড়ায় বসে যায়, যাতে করে ওই কাজটা না হয়। ঠিক আছে, আবার কতগুলা হচ্ছে তোমার কি করে, সে যদি বসতে না পারে অ্যাক্টিভ সাইটে, এরকম হয় না যে আমি এই জিনিসটা পাই না, আমি আরেকজনকে বসতে দিব না, মানে সে ভেঙে ফেললো, তাহলে সেই অ্যাক্টিভ সাইটে যদি বসতে না পারে, সে অ্যাক্টিভ সাইটটাকে বিনষ্ট করে ফেলতে পারে, যেন সেও বসতে পারবে না, অন্য কেউ সেখানে বসতে পারবে না। ঠিক আছে, সো যেমন দেখো
এখানে আমরা কয়েকটা সাইড দেখাইলাম। এটা হচ্ছে তোমার এনজাইম ছিল, সাবস্ট্রেট ছিল। দেখো এনজাইমের সাথে সাবস্ট্রেটের অ্যাক্টিভ মানে সাবস্ট্রেটের সাথে এনজাইমের অ্যাক্টিভ সাইট মিল ছিল না প্রথমে, বাট সে কি করলো, সে তার জন্য অ্যাডজাস্ট করে শেপটা চেঞ্জ করে ফেললো। তাহলে এইটা হচ্ছে তোমার সেই ইনডিউসড ফিট। আর এখানে দেখো তোমার ইনহিবিটর। আচ্ছা, ইনহিবিটরটা আরো একভাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে তুমি যদি দেখো, ধরো এইটা একটা এনজাইম, ঠিক আছে, এই এনজাইমের এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইট, ঠিক আছে, যে এই বরাবর তোমার সাবস্ট্রেট যুক্ত হবে। এর একটা আলাদা সাইটও আছে, এটাকে বলা হয় অ্যালোস্টোরিক সাইট, মানে ধরো সেকেন্ডারি সাইট। সো কখনো কখনো ইনহিবিটর করে কি, সে অ্যাক্টিভ সাইটে বসতে না পারলে অন্য সাইড যেটা আছে অ্যালোস্টোরিক সাইট, সেইখানে বসে এনজাইমকে বাধা দেয়, যে এনজাইম তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে সে তাকে তার মনোযোগ ওই পাশে দিতেই দিবে না, সো তখনও সে কাজ করতে পারে। তাইলে চলো আমরা যেটা এখন বললাম যে সেখানে কি থাকে, তোমার অ্যালোস্টোরিক এনজাইম থাকতে পারে যাদের হচ্ছে তোমার এই শেপটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে। সো ইনফেক্টর তোমার হচ্ছে অ্যাক্টিভ সাইটেও কাজ করতে পারে, অ্যালোস্টোরিক সাইটেও কাজ করতে পারে, এবং ইনহিবিটর হিসেবেও সে কাজ করতে পারে। তাহলে এনজাইমের কাজের কৌশলে আমরা কি দেখলাম, প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে, যে অ্যাক্টিভ সাইটে হচ্ছে তোমার সাবস্ট্রেট ফিট হয় বসে, তারা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে এবং পরবর্তীতে একটা আলাদা যৌগ হিসেবে সেপারেট হয়ে যায়। কিছু কিছু পদার্থ আছে যারা হচ্ছে এনজাইমে কাজ করতে দেয় না, তাদেরকে আমরা ইনহিবিটর বলি। সে অ্যাক্টিভ সাইটে বসেও হচ্ছে তোমার ডিস্টার্ব করতে পারে, অথবা সে অ্যাক্টিভ সাইট নষ্ট করেও ডিস্টার্ব করতে পারে, অথবা অ্যালোস্টোরিক সাইটে বসেও এনজাইমের মনোযোগ নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আসে যে এনজাইম কিভাবে কাজ করে। প্রত্যেকটা বিক্রিয়ায় একটা কার্যকরী শক্তি দরকার হয়, কার্যকরী শক্তি দরকার হয়। সো ধরো তোমার কি করতে হবে, তোমার হচ্ছে ক্লাসে সবাইকে ট্রিট দিতে চাও, ঠিক আছে। এখন ট্রিট দিতে তুমি তোমার ফ্রেন্ড বা ফ্রেন্ডদেরকে ট্রিট দিতে চাও, ফ্রেন্ডকে ট্রিট দিলে তোমার হচ্ছে কি হবে, ফ্রেন্ডশিপ হবে। এখন ট্রিটের দাম হচ্ছে ধরো 1000 টাকা। এখন তোমার জন্য 1000 টাকা অনেক বেশি, সো তুমি এই কারণে ট্রিটও দিতে পারছো না, ফ্রেন্ডশিপও করতে পারছো না, মানে ভাবছো যে হ্যাঁ দিব দিব দিব, বাট তোমার এইটা ট্রিটের যে 1000 টাকা, এটা হচ্ছে তোমার কার্যকরী শক্তি। এখন এনজাইম গিয়ে কি করলো, সে তোমাকে আইডিয়া দিল যে দোস্ত তুই 1000 টাকা ট্রিট দেওয়ার কি দরকার, তুই একটা 10 টাকা চা খাওয়া, তাইলে তোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। তাইলে দেখো কার্যকরী শক্তি, সে ভেবেছিল তোমাকে চাইনিজ খাওয়াবে, এই করবে সে করবে, এইভাবে সে ফ্রেন্ডশিপ করবে, এই কারণে সে রিয়েকশনটা করছিল না। বাট সে যখন বললো যে না, তোমার ট্রিট দেওয়ার জন্য 10 টাকাই যথেষ্ট, তুমি 10 টাকা দিয়েই হচ্ছে তুমি চা খাওয়ায় ফ্রেন্ডশিপ করতে পারো, সো তখন সে কি করলো, ট্রিটের ভ্যালুটা কমাই দিল। সো এর ফলে কি হলো, তাড়াতাড়ি তোমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। সো বিষয়টা হচ্ছে এরকম যে সে কার্যকরী শক্তিটাকে কমাই ফেলে এবং এর ফলে তোমার বিক্রিয়ার হারটা আরো বেড়ে যায়। তো আমাদের আজকের পড়া কিন্তু শেষ। আমরা হচ্ছে এনজাইম কাকে বলে শিখে ফেলেছি, এনজাইমের কি কি ভৌত বৈশিষ্ট্য আছে, কি কি রাসায়নিক বৈশিষ্ট্য আছে পড়ে ফেলেছি, এবং হচ্ছে এনজাইম কিভাবে কাজ করে সেইটাও দেখে ফেললাম। সো একটা সিকিউ এখানে দেখাই যে এটা ইম্পর্টেন্ট। দেখো, এ ও বি জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। এ হচ্ছে গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, বুঝতে পেরেছি। আর বি যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। সো আমরা জানি যে এখানে বি যৌগ বলতে অ্যাকচুয়ালি তোমার এনজাইমকে বোঝানো হচ্ছে, তাই না? এবং এখানে বললো যে উদ্দীপকের বি যৌগটির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। একটু আগে যেটা আমরা শিখলাম সেটা অবশ্যই তোমরা চিত্র এঁকে শিখবা। সো আমাদের মোটামুটি কিন্তু আজকের ক্লাসটা শেষ। আমাকে একটু জানিয়ে দিও যে কারো কোনো কনফিউশন আছে কিনা। সবাই অবশ্যই এনজাইমের ক্রিয়া কৌশলটা প্র্যাকটিস করবা, চিত্র আঁকবা এবং প্রয়োজন হলে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ক্লাস কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।